আমাদের দেশের যুব সমাজ মানে আমাদের ভবিষ্যৎ তারা কিন্তু আজ এক মারাত্মক শত্রুর কবলে পড়েছে। আর এই শত্রুটা এমন যে চোখে দেখা যায় না, এক নীরব ঘাতক। এটা এমন একটা নেশা যা শুধু শরীরকেই শেষ করে না, দেশের ভবিষ্যৎটাকেও ভেতর থেকে ঝাঁঝরা করে দেয়। তো চলুন আজ আমরা এই গভীর সংকটটা নিয়ে কথা বলি, দেখি এর অন্ধকার জগৎ থেকে বেরোনোর কোনো রাস্তা পাওয়া যায় কিনা। শুধু শরীরকে না, নেশা ভেতর থেকে আত্মাকেও একদম ফাঁপা করে দেয়। একটু একটু করে মানুষের স্বপ্নগুলো হারিয়ে যায়, সম্পর্কগুলো ভেঙে যায়, সম্মানটুকু আর থাকে না। ভাবনা একবার, শুধু টাকা পয়সা বা শরীরের ক্ষতিই নয়, এই নেশা একজন মানুষকে তার নিজের পরিবার, তার সমাজ, এমনকি তার নিজের কাছ থেকেও আলাদা করে দেয়, একেবারে ঠেলে দেয় এক ভয়ঙ্কর ধ্বংসের দিকে, যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। তো আজকের এই আলোচনায় আমরা মোট 5টা দিক তুলে ধরব। প্রথমে দেখব কিভাবে এটা একটা জাতীয় সংকটে পরিণত হয়েছে। এরপর জানব একজন ব্যক্তির উপর এর কি ভয়ঙ্কর প্রভাব পড়ে। তারপর দেখব এই বিষ কিভাবে গোটা সমাজে ছড়িয়ে পড়ছে। আলোচনা করব আমাদের আইন ও শাসন ব্যবস্থার নিষ্ক্রিয়তা নিয়ে। আর সবশেষে অবশ্যই অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার পথ খোঁজার চেষ্টা করব। ঠিক তাই, ধূমপান এখন আর কোনো ব্যক্তিগত সমস্যা নেই, এটা একটা জাতীয় সংকট। আর কেন? কারণ যে কোনো দেশের ভিত্তি তো হলো তার যুব সমাজ, তাই না? আর সেই তরুণরাই যদি এই নেশার মায়াজালে জড়িয়ে পড়ে, তার মানে তো খুব সোজা, দেশের অর্থনৈতিক আর সামাজিক পতন নিশ্চিত। এবার একটা তথ্যের দিকে নজর দেওয়া যাক, যেটা শুনলে হয়তো অনেকেই চমকে উঠবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে গত 30 বছরে আমাদের দেশে মাথাপিছু ধূমপানের হার বেড়েছে। জানেন কতটা? 70%। হ্যাঁ, 70%। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিরাট সতর্কবার্তা। আমাদের ঘুম ভাঙানোর জন্য এই একটা তথ্যই যথেষ্ট। তাহলে চলুন এবার একটু গভীরে যাই, দেখি কিভাবে একজন মানুষের জীবনে এই ধ্বংসটা নেমে আসে। বেশিরভাগ সময়ই কিন্তু শুরুটা হয় খুব সাধারণভাবে, হয়তো বন্ধুদের সাথে তাল মেলাতে বা নিছকই একটা ফ্যাশন হিসেবে। কিন্তু এই সাধারণ শুরুটাই যে কখন একটা ট্র্যাজেডিতে পরিণত হয় তা অনেকেই বুঝতে পারে না। এই যে দেখুন, পুরো যাত্রাটা এখানে ধাপে ধাপে দেখানো হয়েছে। প্রথমে শুরু হয় ফ্যাশন বা কৌতূহল থেকে, তারপর কখন যে সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায় টেরও পাওয়া যায় না। আর অভ্যাস একবার হয়ে গেলে শুরু হয় স্বাস্থ্যের পতন, তারপর আসে আর্থিক সর্বনাশ, আর সবশেষে যা বাকি থাকে তা হল আত্মসম্মানের সম্পূর্ণ বিনাশ। এভাবেই একটা জীবন শেষ হয়ে যায়। ডাক্তাররা কিন্তু বারবার সাবধান করছেন। অনেকে ভাবেন ক্ষতি যা হওয়ার অনেক পরে হবে। একদমই না, এর প্রভাব কিন্তু সাথে সাথে শুরু হয়ে যায়। যেমন ধরুন, মাথা ব্যথা, একটা অদ্ভুত অস্থিরতা, মানসিক চাপ, এগুলো তো আছেই। আর দীর্ঘমেয়াদী প্রভাব, বদহজম থেকে শুরু করে চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গেরও মারাত্মক ক্ষতি হতে পারে। ছানি পড়া, এমনকি রেটিনা নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে। এতক্ষণ তো আমরা একজন ব্যক্তির কথা বললাম, কিন্তু বিপদটা কি শুধু যে ধূমপান করে তার একার? একেবারেই না। এই বিষটা এখন গোটা সমাজে ছড়িয়ে পড়ছে। আর এর একটা ভয়ঙ্কর দিক হল পরোক্ষ ধূমপান বা সেকেন্ড হ্যান্ড স্মোক, যেটাকে আমরা প্রায় গুরুত্ব দিই না, কিন্তু এর বিপদ অত্যন্ত মারাত্মক। এই তথ্যটা একবার দেখুন এবং এর ভয়াবহতাটা বোঝার চেষ্টা করুন। প্রতি 8 জন ধূমপায়ীর মৃত্যুর জন্য তাদেরই ছাড়া ধোঁয়ার কারণে মারা যায় একজন অধূমপায়ী। ভাবা যায়? তার মানে পরোক্ষ ধূমপান একটা নীরব ঘাতক। যখন একজনের অভ্যাস অন্যের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন সেটা আর ব্যক্তিগত পছন্দ থাকে না, তখন সেটা হয়ে দাঁড়ায় একটা জাতীয় জনস্বাস্থ্য সংকট। অনেকেই হয়তো ভাবেন যে সরাসরি খাচ্ছে তার ক্ষতি বেশি, কিন্তু এই টেবিলটা দেখুন, ধারণাটাই পাল্টে যাবে। একজন অধূমপায়ী যে ধোঁয়াটা নিঃশ্বাসের সাথে নিতে বাধ্য হন, মানে সেকেন্ড হ্যান্ড স্মোক, সেটা কিন্তু আরও বেশি বিষাক্ত। কার্বন মনোক্সাইড প্রায় 5 গুণ বেশি, টার আর নিকোটিন 3 গুণ, আর অ্যামোনিয়ার মতো মারাত্মক একটা রাসায়নিক প্রায় 46 গুণ বেশি। ভাবুন তো, কি ভয়ঙ্কর বিষ আমাদের আশেপাশে থাকা মানুষজনের শরীরে ঢুকছে, তাদের কোনো দোষ ছাড়াই। এই সংখ্যাগুলো কোনো গল্প নয়, এগুলো কঠিন সত্যি। আমাদের দেশে রোজ, হ্যাঁ প্রতিদিন, তামাকের কারণে 3000-এরও বেশি মানুষ মারা যান। আর এর মধ্যে সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? প্রায় 300 জন মানুষ এমন যারা জীবনে একটাও সিগারেট খাননি। তারা শুধু অন্যের ধূমপানের শিকার হয়ে প্রাণ হারান। কি মর্মান্তিক, তাই না? এই মহামারীর আসল ভয়াবহতাটা বুঝতে হলে এই তুলনাটা দেখা খুব জরুরি। আমরা রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কত কথা বলি, কত চিন্তিত থাকি, কিন্তু জানেন কি, ধূমপানের কারণে মৃত্যুর সংখ্যাটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুর সংখ্যার চেয়ে প্রায় 20 গুণ বেশি। 20 গুণ! এবার নিশ্চয়ই এর ভয়াবহতার মাত্রাটা বোঝা যাচ্ছে। তো এত বড় একটা সংকট যখন আমাদের সামনে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আমাদের সরকার,
আমাদের আইন ব্যবস্থা তারা কি করছে? এত স্পষ্ট একটা বিপদ চোখের সামনে থাকা সত্ত্বেও কেন কোনো জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কেন এই ব্যবস্থাটা তার নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে? দেখুন, আমাদের সংবিধান কিন্তু খুব পরিষ্কারভাবে বলছে যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কাজের অনুমতি দেওয়া যাবে না। তাহলে প্রশ্নটা তো খুবই সোজা, ধূমপান নিষিদ্ধ নয় কেন? একদিকে সংবিধান জনস্বাস্থ্য রক্ষার কথা বলছে, আর অন্যদিকে সরকার তামাকজাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারছে না। এই দ্বিচারিকাটা কেন? একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দিল্লির কথাই ধরুন, সেই ১৯৯৬ সালে আইন পাশ হয়েছিল যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না। আর এখনকার অবস্থা, আইনটা শুধু কাগজেই রয়ে গেছে। বিশেষ করে গ্রামের দিকে তো এর কোনো প্রয়োগই নেই, আর এই আইন না মানা নিয়ে প্রায়ই গণ্ডগোল, এমনকি মারামারি পর্যন্ত হয়। এটা তো আমরা সবাই রোজই দেখি, তাই না? বাসে, ট্রেনে বড় বড় করে লেখা থাকে ধূমপান নিষেধ। কিন্তু এর কোনো প্রভাব কি আদৌ পড়ে? নিয়মটা শুধু লেখা হিসেবেই থেকে গেছে, বাস্তবে কেউ মানে না। আর প্রশাসনও যেন এ ব্যাপারে একদম চুপচাপ, একরকম নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতক্ষণ তো আমরা সমস্যা আর অন্ধকারের কথাই বললাম, কিন্তু শুধু সমস্যা নিয়ে বসে থাকলে তো চলবে না, তাই না? এবার আলোর দিকে তাকানোর সময়। হতাশ হওয়ার বদলে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। চলুন এবার আমরা আলোচনা করি এই সংকট থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের সবাইকে মিলে কি করতে হবে। সমাধানের রাস্তা কিন্তু আমাদের সামনেই আছে, কিছু নক্কর পদক্ষেপ নিতেই হবে। প্রথমত, সব রাজ্যে ধূমপান নিষিদ্ধ করার আইন চালু করতে হবে, এবং সেটা যেন শুধু কাগজে কলমে না থাকে, তার কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, যে আইন ভাঙবে শুধু তাকে নয়, যে জায়গায় বা গাড়িতে বসে আইন ভাঙা হচ্ছে তাদেরও জরিমানা করতে হবে। তৃতীয়ত, সিগারেট আর বিড়ির বিক্রিকে আইনি নিষেধাজ্ঞার আওতায় আনতে হবে। আর সবচেয়ে জরুরি কাজটা হলো আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানো। তাদের নেশার বিরুদ্ধে সচেতন করতে হবে, কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে, আর মিডিয়ার মাধ্যমে একটা বড়সড় সচেতনতার ঝড় তুলতে হবে। শেষ করার আগে আসুন সবাই মিলে এই একটা প্রশ্ন নিয়ে একটু ভাবি। আমাদের যুব সমাজ, মানে আমাদের দেশের ভবিষ্যৎ, তারা যদি এই নেশার ফাঁদেই আটকে থাকে, তাহলে আমরা কি আদৌ দেশের অগ্রগতির স্বপ্ন দেখতে পারি? এই লড়াইটা তাই শুধু ধূমপানের বিরুদ্ধে নয়, এটা আমাদের দেশের ভবিষ্যতের লড়াই। আজকের এই সম্পূর্ণ আলোচনাটি যোগঋষি পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা হিন্দি বই ধূমপানকে শিকঞ্জে আমার যুবা পিঢ়ির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমরা সেই মূল উৎসকে স্বীকৃতি জানিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করছি।